লেখিকা সুমনা চট্টোপাধ্যায়ের বহু যুগের ওপার হতে। মেসেঞ্জারের শব্দ তরঙ্গে ভেসে এলো প্রায় বিস্তৃত একটি কণ্ঠস্বর। হ্যালো রাজু, আমি অবুদি বলছি রে। চিনতে পারছিস আমাকে? না, আমি জানি এখন তুই চিনতে পেরেছিস, কিন্তু সত্যি বল রাজু, গতকাল ফেসবুক যখন তোকে নোটিফিকেশন পাঠিয়েছিল, অবন্তী মজুমদার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে তোকে, তখন তো তুই আমায় চিনতে পারিসনি, তাই না? চিনতে পারলে তো আমার রিকোয়েস্ট তুই কালকেই অ্যাকসেপ্ট করে নিতিস। আমি সব বুঝেছি, কিচ্ছু বোঝাতে আসবি না। আমাকে তোর মনে নেই, অথচ সোমা, রিমা, পিঙ্কা সবাইকে তোর মনে আছে। সোমা তোকে আমার কথা মনে করিয়ে দিয়েছে, তারপর তুই চিনতে পেরেছিস আমাকে। সব জানি আমি। ওমা, না না, রাগ করব কেন? সেই কত ছোট্টটি দেখেছি তোকে। কাকু কাকিমা তোকে কোলে নিয়ে কেয়াতলায় আমার মামার বাড়িতেও এসেছিলেন। তখন তোর 1 বছর বয়স হবে। তোর এসব মনে থাকার কথাই নয়। কাকু কাকিমার নিশ্চয়ই মনে আছে। তোর চেয়ে তো আমি 10 বছরের বড়। কোলে নিয়ে কত ঘুরেছি তোকে। কি মিষ্টি দেখতে ছিল তোকে। চটকে মোটকে দিতাম। সোমার ফ্রেন্ড লিস্টে রাজেশ্বরী নামটা দেখি আমার সন্দেহ হলো। তারপর তোর ফেসবুক পেজে গিয়ে পোস্টগুলো দেখতে দেখতে তোর আর তোর ভাইয়ের ছোটবেলার ফটো দেখলাম। ওটা দেখেই তো চিনতে পারলাম, আরে এ তো আমাদের রাজু। ও মা, এখন বৃষ্টি দেখতে হয়ে গেছিস, এ কথা আবার তোকে কে বলল? এখনও তো বেশ লাগছে, তবে একটা বয়সের পর একটু সাজগোজ করতে হয়। মাঝে মাঝে বিউটি পার্লার যাবি। শুধু বসে বসে বই পড়লে হবে? নিজেকে চমকপ্রদ করে তুলে ধরতেও তো হবে। বুঝিস না কেন? এই যুগটাই হলো দেখনদারির যুগ। আমি বলছি না পুরুষের চোখে নিজেকে আকর্ষণীয় করে তুলে ধরাই মেয়েদের জীবনের একমাত্র সার্থকতা। এখন কিন্তু ছেলেরাও বিউটি পার্লার গিয়ে বেশ সাজগোজ করে। আমার উনিটি, বুঝতে পারছিস তো রাজু কার কথা বলছি? ওরে রাজু, আমার বরের কথা বলছি রে, তোর প্রণবদারে। তিনি তো চুল আঁচড়াতে গিয়েই আয়নার সামনে বসে আধ ঘন্টা কাটিয়ে দেন। তখন তার অগাধ সময়, কিন্তু ভিজে তোয়ালেটা বারান্দায় গিয়ে মেলে আসার সময় নেই। এই অভিযোগ সব স্ত্রীরাই তার স্বামীদের সম্পর্কে করে। হ্যাঁ, সে তো তুই বলবি, বিয়ে থা করিসনি, বেশ আছিস বল। দাঁড়া দেখ না, এইবার তোকে খাঁচায় বন্দি করার ব্যবস্থা করছি। কত বয়স হয়েছে তোর? আমারই তো এখন 50, তার মানে তোর 40 বছর বয়সে বিয়ে করলে লোকে হাসাহাসি করবে। লোকের পরোয়া কবে করেছিস তুই? সবাই যে তোকে এত বারণ করতো, কিন্তু তারপরে তো তুই গপুর সাথে এক থালায় বসে ভাত খেতিস, স্কুলে টিফিন ভাগ করেও খেতিস। বলতিস গপুর বাবা রিক্সা টানে, ওর মা লোকের বাড়ি কাজ করে, চুরি তো আর করে না, খেটেই তো খাচ্ছে। সমাজের পরোয়া করলে এতদিন পর্যন্ত আইবুড়ি থাকে কোনো মেয়ে? কি যে বলিস! বিয়ে করার ইচ্ছে থাকলে এতদিন পর্যন্ত কোনো ছেলে অবিবাহিত থাকে না। কে বলেছে তোকে? আমি তোর সামনে পাত্রের লাইন লাগিয়ে দেব 36 থেকে 56। 36 হলে ভাই মনে হবে, আর 56 হলে কাকু লাগবে। এই কাকু আর ভাইয়ের চক্করে পড়ে তুই প্রেম বিয়ে কোনোটাই করতে পারলি না। উফ, প্রবালদার কথা মনে আছে তোর? তুই তখন বোধহয় সবে হাই স্কুলে পা দিয়েছিস। সাইকেল নিয়ে এসে তোকে প্রবলদা বলল, এতটা রাস্তা কেন হেঁটে যাবে রাজু, আমি পৌঁছে দেব তোমাকে, উঠে এসো। তুই তখন বাচ্চা ছিলি, কিছু বুঝতিস না। আরে তোকে বুঝিয়ে দেওয়ার জন্য তো আমরা ছিলাম রে, কিন্তু তুই তো বুঝতেই চাইলি না। বললি প্রবালদা তোর চেয়ে 15 বছরের বড়, তাই ওকে তোর কাকু লাগে। এসব 30 বছর আগের কথা, বহু যুগ আগের কথা। তাহলে বর্তমানের কথা বলি। প্রবালদা বিয়ে করেছিল জানিস, কিন্তু বিয়েটা টিকলো না। প্রবালদা মনে হয় বহু যুগ পরেও তোকে ভুলতে পারেনি রে। এই তো বছর 5 আগে ক্যালিফোর্নিয়াতে দেখা হয়েছিল প্রবালদার সাথে, তোর কথা জিজ্ঞেস করছিল। বললাম যোগাযোগ নেই। প্রবালদার ছেলে পুলে? হ্যাঁ হয়েছিল তো, একটাই ছেলে, কিন্তু স্পাস্টিক চাইল্ড। বাচ্চাটা মরে যাবার পরে ওদের ডিভোর্স হয়ে গেল। বউ অস্ট্রেলিয়ায় থাকে, ওখানে চাকরি করে, বিয়ে করে সংসার করছে। কিন্তু প্রবালদা একেবারে একা হয়ে গেল, নিঃসঙ্গ হয়ে গিয়ে খুব ড্রিঙ্ক করে শুনলাম।
না রে, তোকে দোষ দিতে যাব কেন, কিন্তু আমার বর ওই একটা কথা বলল না, সেটাই কীরকম মনের মধ্যে খটকা হয়ে বিঁধে গেল। ও বলছিল, বাবা সে কোন কালে কোন ধ্যার ধেরে গোবিন্দপুরে থুড়ি বজবজে একটা স্কুলে পড়া বাচ্চা মেয়েকে ভদ্রলোক এখনও মনে রেখেছেন। আসলে তোর কথা জিজ্ঞাসা করার সময় প্রবালদার চোখ মুখের ভাষাই বদলে গিয়েছিল, কেমন যেন উদাস উদাস। প্রেমিকার কথা বলার সময় মানুষের এমন ভাবান্তর ঘটে। তাইও বলছিল, মনের মধ্যে অন্য একটা মেয়ের স্মৃতি যদি এভাবে কেউ পুষে রাখে তাহলে সে সংসার করবে কি করে। কি হ্যান্ডসাম ছিল প্রবালদা, কি স্মার্ট। সেন্ট জেভিয়ার্স থেকে স্কুলিং করেছিল, ব্রাইট কেরিয়ার। কোথা থেকে যে কি হয়ে গেল। আরে এসব অনেক অনেক দিন আগের কথা বলবো বলেই তো ফোন করেছি তোকে। বর্তমানের কথা বলার জন্য তো আছেই ফেসবুকে আমার পেজ। ওখানে বরের হাত ধরে জন্মদিনের কেক কাটবো, তারপর ক্যামেরা বন্ধ হলেই মুখোমুখি ঝগড়া করতে বসবো। এই তুই হাসছিস নাকি রে? একদম হাসবি না, বলে দিলাম রাজু। তাহলেই পুনেতে গিয়েই তোকে 2-4 ঘা দিয়ে আসবো। কাকিমা ভালো আছেন রাজু? কি সুন্দর দেখতে ছিল কাকিমাকে, হাসলে আরও মিষ্টি লাগতো। কাকিমার দাঁতগুলো একদম মুক্তোর মতো ছিল রে। সে কি রে, 80% দাঁত পড়ে গেছে কাকিমার? কাকিমা এখন বাঁধানো দাঁত পড়ে থাকেন? আর চুল? কাকিমার চুলে এখন বিনুনি বাঁধতে অসুবিধে হয়, এত পাতলা হয়ে গেছে। কাকিমা মনে হয় তোর কথা ভেবেই কষ্ট পান রে, তাই এত তাড়াতাড়ি কাকিমার শরীর ভেঙে গেছে। আসলে আমাদের সমাজটাই এরকম জানিস, মেয়েরা যতই লেখাপড়া শিখুক, চাকরি বাকরি করুক, তবু ওই বিয়েটাই যেন মেয়েদের জীবনের স্বর্গপ্রাপ্তি। সেই কারণেই তো মেয়েরা আজও অসুখী দাম্পত্য জীবনকেও মেনে নিয়ে শ্বশুরবাড়িতে থেকে যায়। ডিভোর্সের নাম শুনলে মেয়ের মায়েরা আজও ভয় পায়। সমাজে মেয়েদের সম্পর্কে চিন্তাধারার পরিবর্তন বোধ হয় সময়ের মতো তেমন দ্রুতগামী নয়। তোর শ্রমণাকে মনে আছে রাজু? শ্রমণার ইচ্ছে ছিল সেনাবাহিনীতে যোগদান করবে। কি চমৎকার ক্যারাটে শিখেছিল শ্রমণা, কিন্তু সেসব কিছুই হলো না। তুই কিছুই জানিস না? না, কি করে জানবি? কাকু চাকরি নিয়ে পুনেতে চলে গেল, তারপর তো আর কোনো যোগাযোগই রাখিসনি। হ্যাঁ রে রাজু, এত বছর পর এসব কথা শুনতে ভালো লাগছে তোর। আমি কিন্তু এখন 1 ঘন্টা গল্প করব তোর সাথে। কত কথা জমা আছে বলতো? এত বছরের এত কথা কি মেসেঞ্জারে, ফোনের স্ক্রিনে টাইপ করা সম্ভব? সব যে হুড়মুড় করে একসাথে বেরিয়ে আসতে চাইছে। তোর সাথে কথা বলতে খুব ভালো লাগছে রে রাজু। মনে হচ্ছে জীবনের সেই প্রথম বসন্তের দিনগুলো স্পষ্ট দেখতে পাচ্ছি। লোকে বলে রাজু নাকি একেবারেই বদলে গেছে। পুরনো দিনের লোক দেখলেই লুকিয়ে পড়তে চায়, এড়িয়ে যেতে চায়। যেমনি অহংকারী আর তেমনি স্বার্থপর যত সব নিন্দুকের দল। কই, আমার তো এটা একবারও মনে হলো না রে। কেমন ধৈর্য ধরে তুই আমার সব কথা শুনছিস। এখন তো সবাই দৌড়চ্ছে, অন্যের কথা শোনার যেন কারো কোনো সময়ই নেই। সবাই শুধু নিজেরটুকু বলতেই ব্যস্ত। হাসালি রাজু, আমার বর শুনবে আমার কথা? গাড়ি কিনে দিয়েছে, মাথা গোজা ঠাই দিয়েছে, পায়ের ওপর পা তুলে বসে বসে তার রোজগারের পয়সায় খাচ্ছি। না না, সেরকম কোনো খোটা দেয় না আমাকে, কিন্তু হাবে ভাবে সবটুকুই বোঝা যায়। কি করে আবার বুঝবো? কথা বলতে গেলেই যদি কোনো মানুষ বলে, কালকে আমার মিটিং আছে, নতুন প্রজেক্ট, হোটেলে ডেলিগেটসরা আসবেন, সেসবের জন্য তো একটা প্রস্তুতি আছে। অফিস বসকে ঠিকমতো খুশি করতে না পারলে তোমার থার্ড বার্ড শপিং সব বজায় থাকবে তো? আমি কি বাচ্চা মেয়ে রাজু? মানুষটা যে কৌশল করে আমাকে এড়িয়ে যেতে চাইছে সেটুকু বুঝবো না? এক এক সময় খুব অপমানিত বোধ করি জানিস। মনে হয় এই সংসার ফেলে দিয়ে পালিয়ে যাই কোথাও। দেখবি নাকি রাজু, তোর অফিসে আমার কোনো চাকরির ব্যবস্থা করা যায় কি না? সংসারের দায়িত্ব ফেলে কি করে বাইরে বেরোবো তাই ভাবছিস তো? আমাকে আর এখানে কার কি দরকার আছে বলতো? মেয়ে তার গবেষণার কাজ নিয়ে ব্যস্ত। এই তো কদিন আগেই ইউরোপ থেকে ঘুরে এলো। মেয়ের বিয়েও দিয়েছি। না না, শাশুড়িকে নিয়ে কোনো সমস্যা নেই। আসলে ছেলের মায়েরাই এখন ভয়ে তটস্থ হয়ে থাকে। তারা এখন বুঝে গেছে বুঝলি, ছেলে বৌমার বশংবদন হয়ে না থাকলে সংসারে স্থান হবে না। ঠিক বলেছিস রে, আমরা হলাম সেই জেনারেশন যারা বাবা মা, শ্বশুর শাশুড়ি, স্বামী, ছেলে মেয়ে আর তারপর বৌমার মন জুগিয়ে আর ভয় করে করেই জীবন কাটিয়ে দিলাম। আসলে ওই যে কথায় বলে না, কেউ কেউ মনিব হয়ে জন্মায় আর কেউ জন্মায় চাকর হয়ে।
লোকের খিদমত খাটতে খাটতেই জীবন বয়ে যায়। আমাদের অবস্থাও ঠিক সেই রকম। আমরা শুধু হাত জোর করে সবার কথা শুনেই গেলাম, বুঝলি। 20 বছর বয়স হতে না হতে বাবা হুকুম দিলেন, কালকেই পাত্রপক্ষ তোমায় দেখতে আসবে। বলেছিলাম, বাবা আর কিছুদিন পর যদি। বাবা আমাকে কথা শেষ করতেই দেননি। বলেছিলেন, দেখতে আসা মানেই তো তোমার বিয়ে হয়ে যাচ্ছে না অবু। তোমায় যদি তাদের পছন্দ হয় তবেই তো বিয়ে। তুমি এমন কিছু ডানাকাটা পড়ি নও যে এক দেখাতেই তোমার বিয়ে হয়ে যাবে। বাবা কিন্তু জানতেন আমাকে দেখে অপছন্দ করার কিছু নেই, কিন্তু সেই কথাটা বাবার মুখের ওপর বলার মতো সাহসী ছিল না। যা বলেছিস রাজু, দেখলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না। এই একটা কথায় যে কত মেয়ে আজও ফেসে যাচ্ছে, তাদের নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাচ্ছে, তার হিসেব কে রাখে বল। বাবা বলেছিলেন, বিয়ের পর পড়বে, নিজের পায়ে দাঁড়ানো, আর কি কি স্বপ্ন আছে তোমার সেসব ফুলফিল করবে। যদিও বাবা স্পষ্টই জানতেন বিয়ের পর স্বামী শাশুড়ি চোখ এড়িয়ে এসব কোনো কিছুই সম্ভব নয়। হ্যাঁ রে, তখন তো বরের প্রতি মুহূর্তে প্রয়োজন পড়তো আমাকে। নতুন নতুন বিয়ে হয়েছে, কত উন্মাদনা তার তখন বউকে নিয়ে। স্নান করে ওঠার পর থেকে নানা ছুতোয় ঘরে ডাকতো আমায়। সে একটা দিন গেছে রাজু, যে বিয়ে করেনি তাকে এটা বোঝানো যাবে না রে। নিজের চোখে পাহাড় না দেখলে কারো মুখে গল্প শুনে কি পাহাড়ের বরফ শীতল আবেদন সঠিকভাবে উপলব্ধি করা সম্ভব? সেটা হবে একরকম ওই পরের মুখে ঝাল খাওয়ার মতো। সাধে কি আর বলে, বিয়ে হলো দিল্লি কা লাড্ডু, জো খায়া ও পাস্তায়া, और जो नहीं খায়া ও ভি পাস্তায়া। মুশকিলের কথা কি জানিস রাজু, এত প্রেম বেশি দিন থাকে না রে। এটাই বাস্তব। একজনকে সারা জীবন ভালোবাসবে আর কখনো কাউকে তার ভালো লাগবে না, এটা যারা বলে তারা মিথ্যে কথা বলছে। একটা সময় ঠিকই একঘেয়েমি আসে, কিন্তু তবু একসাথে থাকি আমরা বিচ্ছিন্ন দ্বীপের মতো। উপায় কি বল? নতুন বউ মানে সবটুকু সুখ? এটা তোর কেমন প্রশ্ন রাজু? শুধু সুখ কোনো কিছুতে থাকে? ভগবান ঠিক একটা গোজা দিয়ে দেন। এত লেখাপড়া করেছিস তুই আর এইটুকু জানিস না? নতুন বিয়ে হয়ে যখন এ বাড়িতে এলাম তখন একরকম নিরুপায় হয়েই শাশুড়ির সব বেয়াদবি সহ্য করেছি। শাশুড়ি তো বাসন ধোয়া ঘর মোছা ছাড়া কোনো কাজের লোক রাখতেই দেননি, কিন্তু ওই দুটো কাজ করার জন্য কাজের মাসি থাকলেও সেই আমাকে দিয়েই ধোয়া বাসন আবার ধোয়াতেন। বলতেন, দেখো দেখি বাসন কোসনে সাবান টাবান লেগে আছে কি না, আরেকবার ধুয়ে রেখো, কেমন ঘরটাও কেমন যেন ময়লা ঠেকছে। 5 বাড়ি কাজ করে ওরা, সব বেকার ঠেলা কাজ। তুমি বরং আরেকটিবার নেতাটা বুলিয়ে নিও মা। তবে উনি আমায় রান্না শিখিয়েছিলেন অনেক। মোচার ঘন্ট থেকে শুরু করে মোচার চপ, লাউ পোস্ত, মটর ডালের বড়া দিয়ে লাউ ঘন্ট, এঁচোড়ের কাটলেট, ধোকার ডালনা। শুনেছি এখন নাকি এইসব সাবেকি রান্নার দারুণ দর। একটা ক্যাটারিংয়ের ব্যবসা খুললেও কিন্তু মন্দ হয় না, কি বলিস? সোমা আবার আধুনিক রান্নাবান্নায় খুব এক্সপার্ট। ও তো আমার বাড়ির কাছে ফ্ল্যাট কিনেছে। এই তো দমদমে আমি থাকি, আর সোমা থাকে লেক টাউনে। এই রাজু, তোর শ্রীতমাকে মনে আছে? ওর স্বামী পরকীয়াতে জড়িয়ে গেল অফিস কলিগের সাথে। শ্রীতমা পড়ল অথই পাথারে। তবু যখন স্বামীর এই দ্বিতীয় সম্পর্কটার কথা শ্রীতমা জানতে পেরেছিল তখন নিজের থেকেই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিল। শ্রীতমাকে ওর শ্বশুর শাশুড়ি যেতে দেননি, ছেলেকেই ঘর থেকে বেরিয়ে যেতে বলেছিলেন। হয়তো বুঝেছিলেন পার আগে ওই অল্প শিক্ষিত মেয়েটার দায়িত্ববোধ তার ওই মুখস্থ বিদ্যায় শিক্ষিত ছেলের চেয়ে অনেক বেশি। হ্যাঁ রে, শ্রীতমা নিজেই হাতে নাতে সব প্রমাণ পেয়েছিল। অফিস ট্যুরের নাম করে প্রায় প্রতি উইকেন্ডেই সমুদ্র সৈকতের কোনো এক রিসর্টে ওই মেয়েটাকে নিয়ে রাত কাটাতো তমাল। রিসর্টের বিল, মেয়েটার ঠোঁটে লিপস্টিকের দাগ, তমালের শার্টে, তমালের ব্যাগে মেয়েটার সমুদ্র স্নানের পোশাক, তারপর চার্জ করতে স্বীকার করেছিল সব। তুই বলছিস প্রমাণগুলো তমাল ইচ্ছে করেই শ্রীতমার হাতের নাগালের মধ্যে রেখেছিল, যাতে সহজে ডিভোর্স করে পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারে? তাও হতে পারে। নইলে বাবা মা যেই হুকুম দিলেন আর বাবু অমনি সুরসুর করে ঘর থেকে বেরিয়ে পড়লেন, ছেলের কাস্টারি পর্যন্ত দাবি করেননি। মানুষ যে কি করে এতটা
হৃদয়হীন হতে পারে কে জানে। জগতে কোনো কিছুই বিচিত্র নয় রে, সবচেয়ে রহস্যজনক হলো মানুষের মন। সবচেয়ে আশ্চর্যের কথা কি জানিস রাজু, এত ঘটনা দেখার পরেও আমাদের মা বাবারা ভাবে বিয়ে হলেই মেয়ের জীবন ছন্দে সুরে বাধা পড়ে গেল। শ্রীতমা এখন ভালো আছে রে, সকালে একটা প্রাইভেট স্কুলে চাকরি করে আর বিকেল হলেই রুটি তরকার আয়োজনে ব্যস্ত হয়ে পড়ে। আমি একদিন গিয়েছিলাম ওর ছোট্ট দোকানটায়। কি নাম দিয়েছে দোকানটার জানিস রাজু? মহারানী হোম ডেলিভারি। বেশ আছে রে, গান গাইতে গাইতে হাতা খুন্তি নাড়ে, নিজের মর্জির মালিক নিজেই। ওকে বললাম, দোকানের নামটা খাসা দিয়েছিস রে, আমরা প্রত্যেকেই তো আমাদের জীবনের রঙ্গমঞ্চে মহারানী। দূর থেকে দেখে সবাইকেই ওরকম সুখী মনে হয়। এটা তুই ঠিক বলেছিস রাজু, আসলে সুখ খুঁজে নিয়েই যে হাসি মুখে আমাদের বেঁচে থাকতে হয় রে, নাকি সুখে থাকার অভিনয় করতে হয় কে জানে। কিন্তু তুই বল রাজু, সমস্ত অভিযোগ দূরে সরিয়ে রেখে আনন্দ করে বেঁচে থাকার নামই তো জীবন, নইলে যে আমরা পাগল হয়ে যাব। প্রণবদার গলা শুনলি তুই? আরে না না, আমাকে ডাকেনি, অফিসের কারোর সাথে ফোনে কথা বলছে, ওই নিয়েই তো মেতে থাকে। তোর প্রণবদার তো শুধু আমাকে মনে পড়ে যখন হোটেলের পার্টি অ্যাটেন্ড করতে হয়। পার্টি বাবা, সে তো প্রায় প্রতি উইকেন্ডেই হয়। প্রত্যেকের স্ত্রীরাই তখন এসে দাঁড়ায় পুতুলের মতো, প্রায় একই রকমের কথাবার্তা, স্বামীর পদমর্যাদা আর ধনসম্পত্তি নিয়ে অহংকার। এত মেকি লাগে না সব কিছু? ভাল লাগে না রে। মেয়েরা যতই আধুনিক হোক, স্বামী আর সন্তানকে নিয়ে তাদের এই ফ্যান্টাসি কোনো দিন যাবে না। যুগ যুগান্তর ধরে এই নিয়ে আত্মমগ্ন হয়ে থাকাতেই তো মেয়েদের সুখ। তোর মনে আছে রাজু আমাদের সেই ক্লাবের কথা? তুই এখন যেখানে আছিস সেখানে যে এমন ক্লাব নেই সে কথা আমি বাজি রেখে বলতে পারি। আমাদের ক্লাবের দুর্গাপুজো, শীতকালে স্পোর্টস, কালী পুজোর। ও আচ্ছা, তুই তো আবার বরাবর ইন্ট্রোভার্ট। বাজি ফোটানো, দোল খেলা এসব তোর খুব একটা পছন্দ নয়। কিন্তু দোল খেলার পর ওই বাদাম পেস্তার শরবত, বিশাল বিশাল অমৃতি, এগুলো তো বেশ এনজয় করতিস। পেটুগ্রাম কোথাকার। রাগ করলি রাজু? রাগ করলে বেশি করে ভাত খেয়ে নিস। হ্যাঁ রে রাজু, এখনো কথায় কথায় রেগে যাস তুই আগের মতো? বিয়ে না হলে কি মেয়েদের খুকিপনা যায় না? আমি যে আবাসনে থাকি সেখানেও বছরভর নানা অনুষ্ঠান লেগেই থাকে, কিন্তু তেমন প্রাণ নেই জানিস। সবাই শুধু নিজেরটুকু দেখাতেই ব্যস্ত। কতক্ষণে নিজের পারফরমেন্সের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়বে, কতগুলো লাইক কমেন্টস আর শেয়ার হয় সেটা নিয়েই সবার যত আদিক্ষেতা। ভালো শোনা যাচ্ছে না রাজু, কি বলছিস? সোশ্যাল মিডিয়ায় সবটুকু কি খারাপ? ওমা, তা হবে কেন? সোশ্যাল মিডিয়া না থাকলে আমরা কোনো দিন জানতে পারতুম বল আমাদের রাজু এমন চমৎকার গল্প লিখতে পারে? তুই যখন ছোট্টটি ছিলি, সেই 7 বছর বয়সে তুই বানান করে করে বঙ্কিমচন্দ্রের উপন্যাস পড়তিস, মনে আছে তোর? কাকিমা তখন রাগ করলে আমরা তোকে নিয়ে ঠাট্টা করতুম, বলতাম বড় হলে আমাদের রাজুও গল্প লিখবে। সেইটা যে এমন করে সত্যি হয়ে যাবে কে ভেবেছিল বলতো? এই জন্যই মা ঠাকুমারা বলে সব সময় ভালো কথা বলতে হয়, শব্দই হলো ব্রহ্ম। ফেসবুকের স্বঘোষিত লেখক হয়েছিস, সেটাই বাকি কম কথা রাজু। নিজেকে সব সময় এত ছোট ভাবিস কেন তুই? 25শে বৈশাখ এলেই তোর আবৃত্তি খুব মিস করি রে। ওইটুকু মেয়ে পরপর কবিতা বলে যেতিস তুই। বীর পুরুষ, লুকোচুরি, কিনু গোয়ালার গলি, নির্ঝরের স্বপ্নভঙ্গ এখনো মুখস্থ আছে। আফ্রিকা, বলাকা আবৃত্তি কন্টিনিউ করলে তুই একজন বাচিক শিল্পী হতে পারতিস রে রাজু। কি বললি? পুরো সঞ্চয়িতা মুখস্থ করে ফেললেও একটা চটকল কেরানির মেয়ে গৌরী ঘোষ হতে পারে না, তার জন্য সেরকম ঘরে জন্মাতে হয়? তোর এই কথাটা শুনলে কিন্তু অনেকে রে রে করে তেড়ে আসবে, বলবে প্রতিভা থাকলে সে ঠিক স্বীকৃতি পাবেই। জানি জানি রাজু, শুধু প্রতিভা থাকলেই হয় না, তাকে পালিশ করে ধার দিতে হয়। আমাদের যে কোনো গুণ আছে সে কথা আমাদের বাপ মাই বোঝে না, তাহলে বাইরের লোক কি বুঝবে বলতো? কটা কনির ভাগ্যে খিদ্দা জোটে তাকে এগিয়ে নিয়ে যাবার জন্য। ঠিক বলেছিস রাজু, ছেলে হয়ে জন্মালে তাও সংসারে একটা গুরুত্ব থাকে। এখনকার মেয়েরা তবু অনেক আদরের হয়েছে, আমরা তো চরম অবহেলায় মানুষ হয়েছি।
মেয়েদের জীবনে যেন একটাই নিয়তি, বিয়ে, সংসার, সন্তান। আর কিছু করার ক্ষমতাও তাদের নেই। এই ধারণার বশবর্তী হয়ে বাপ মা আমাদের অবহেলা করেছে। মজার কথা কি জানিস রাজু, মেয়েরা যদি সুযোগ পায় তাহলে ছেলেরা একেবারে কোন ঠাসা হয়ে যাবে। একটা ইন্টারভিউ দেখে এই কথাটাই মনে হয়েছে আমার। কার ইন্টারভিউ? একজন বাস চালক মহিলার ইন্টারভিউ। তিনি বোধহয় হাওড়া থেকে আমতা বাস চালান। তার স্বামী অ্যাম্বুলেন্স চালাতেন। এরপর মহিলা বাস কিনে চালাতে শুরু করেন। কেউ নাকি তার বাসে উঠতে পর্যন্ত চাইতো না। খুব বেশি দিন আগের কথা নয় রে। হ্যাঁ হ্যাঁ, এখন প্যাসেঞ্জার উঠছে। ও, তুই শুনেছিস ঘটনাটা? সাক্ষাৎকারে আচ্ছা করে এই বস্তা পচা সমাজকে ঝেড়েছেন মহিলা। বলেছেন, মহিলারাই যদি সব পরিবহনের চালক হতেন তাহলে দুর্ঘটনা অনেক কম হতো, কারণ মহিলারা নিয়ম মেনে চলতে ভালোবাসেন। কতগুলো নিয়ম আর অনুশাসন যতদিন সমাজের বুকে চেপে বসে থাকবে ততদিন আমরা প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবো না রে। মেয়ে বিয়ে করে পরের বাড়ি চলে যাবে আর ছেলে দেখবে। এই হাস্যকর ধারণা তো এখনও সমাজের প্রত্যেকেই বিশ্বাস করে। মেয়েদের হেলা ছেদ্দা করার পেছনে এটাও একটা কারণ বই কি। অথচ দেখ, তোর ভাই তো দেখে না তোর মা বাবাকে। দেখছিস তো তুই, এরকম হাজারটা উদাহরণ আছে রে। তবু ছেলের প্রতি একটা সফট কর্নার থাকে। ছেলের কোনো দোষ তোর মা কেন, কোনো মায়েরই চোখে পড়ে না। ছেলেদের দোষ কেই বা দেখে রে। ওরা হলো সোনার আংটি আর আমরা হলাম গাধা। শুধু বিনা পয়সায় সংসারে প্রাণপাত করে খেটে মরব। ঠিক বলেছে কিনা তুই বল? মেয়েদের জোরে হাসলে দোষ, বেশি খেলে দোষ, আপাত মস্তক মুড়ে রাস্তায় না বেরোলে দোষ, নায়িকাদের মতো নেচে কুদে রিল বানালে দোষ, নিজের আরামের কথার কেরিয়ারের কথা ভাবলে নিজের সন্তানের কাছে আমরা মুহূর্তের মধ্যে স্বার্থপর, ব্রাত্য। সংসার সুখের হয় রমণীর গুণে। তার মানে কি বলতো? সংসারে সব ত্যাগ স্বীকার শুধু আমাদেরকেই করতে হবে। ছেলে যদি মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে সেটাও কিন্তু ওই বউয়েরই দোষ। নিজেদের খুশি মতো পোশাক পরার স্বাধীনতাও আমাদের নেই। পুরুষের মন আর মস্তিষ্ক ঠান্ডা রাখার দায়িত্ব হলো আমাদের। একটা মেয়ে যদি ধর্ষিত হয়ে খুন হয়ে যায় তাহলে সেটাও ওই মৃত মেয়েটির গাফিলতি। নিজের সম্মান বাঁচিয়ে কিভাবে পুরুষ শাসিত সমাজে টিকে থাকতে হবে সেই শিক্ষাটা তাকে দেওয়া হয়নি বলে মেয়ের মায়ের দিকেও আঙুল তুলবে এই ঘুণ ধরা সমাজের কিছু বিশিষ্ট মানুষ। আর এসবের বিরুদ্ধে কথা বললে, প্রতিবাদ করলেই সে হলো নারীবাদী। তাকে বিদ্রূপ করে নেড়িবাদী বলতেও অনেকের মুখে আটকাবে না। একদম ঠিক তাই। যতক্ষণ পর্যন্ত আমরা, মানে প্রতিটি মেয়ে, নিজের রোজগারে না খাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই অসম্মান চলতেই থাকবে। কুকুরদের সঙ্গে লোকে আমাদের ওই পেডিগ্রিতেই তফাৎ করবে। ওরাও খেতে দিলে ল্যাজ নাড়ে, আমরাও স্বামীর কাছে খাওয়া পড়ার বিনিময়ে বশীভূত। আজকাল তাই ভীষণ আইডেন্টিটি ক্রাইসিস হয় রে। সেই জন্যই তো তোকে বলছি, আমাকে একটু সাহায্য করতে পারবি রাজু? প্রণবদাকে বলবো কথাটা? খেপেছিস তুই? শুধু ও আমার মেয়েই বলবে। একা থাকতে থাকতে মা ডিপ্রেশনে ভুগছে, তাই সমাজের কাছে নিজেকে প্রকাশ করে গুরুত্ব পেতে চাইছে। ভালো বউয়ের সংখ্যা কি জানিস? পদে পদে নিজেকে অযোগ্য আর অপদার্থ সাব্যস্ত করে সবার অলক্ষ্যে থেকে নিজের ভেতরকার সমস্ত সম্ভাবনা আর ইচ্ছেকে সমূলে বিনষ্ট করা। শ্রমনার কথা ভাবতো, মেয়েটাকে ওর বাবা মা তালা দিয়ে রেখেছিল জানিস। মেয়েরা যদি একান্ত কিছু হতে চায় তো সেটা একমাত্র স্কুলের দিদিমণি। আর মধ্য বয়সে যদি সময় কাটতে না চায় তাহলে শাড়ির বুটিক খুলে বসো, নয়তো সমাজসেবামূলক কাজে যোগদান করো। এর বাইরে অন্য কিছু হতে চাইলে তাতে পরিবারের সম্মানহানি হয়। এখনও কতটা এগোতে পেরেছি আমরা কে জানে। মেয়েদের সব স্বপ্ন পূরণ করতে হবে তার স্বামীর সহযোগিতায়। এইটাই হলো আমাদের গুরুজনদের কথা। আমাদের সব চাওয়া পাওয়া ঠেকা ওই লোকটা নিয়ে বসে আছে, যাকে আমরা যৌবনে এসে প্রথম দেখলাম। আর কত বছর পর কোন যুগে আমাদের মানসিকতা স্বাভাবিক হবে বলতে পারিস রাজু? কি ব্যাপার রাজু, শ্রমনার কথা জানার এত আগ্রহ কিসের তোর? গল্প লিখবি ওকে নিয়ে? লিখতে পারিস। মায়ের স্বপ্ন পূরণ করলো মেয়ে। অনেক সংঘাত পেরিয়ে নিজের মেয়েকে বিএসএফে চাকরি করতে পাঠিয়েছে শ্রমনা। হরে পাগল, সে কি সহজে হয় রে?
শাশুড়িকে কনভিন্স করানো কি চারটেখানি কথা? অনেক লড়াই করতে হয়েছে ওকে। ছেলেপুলের সাফল্যের আয়নায় নিজের মুখ দেখেই তো আমাদের খুশি থাকতে হয় রে। আচ্ছা রাজু, তুই তো বিয়েই করিসনি, সন্তানের জন্ম দিসনি, জীবনে তুই কতটুকু লড়াই করেছিস রে? এসব অনুভূতি তুই ফুটিয়ে তুলতে পারবি? মাকে দেখে লিখবি বুঝলাম, কিন্তু সবটুকু সত্যি লিখিস তুই নাকি বানিয়ে বানিয়ে লিখিস? 4 আনা খাঁটি আর বাকি 12 আনা আজগুবি। লোকে সত্যির চেয়ে মিথ্যেটুকুকে আপন করে নেয় বেশি। খুব বাজি হয়েছিস তো, দাঁড়া, তোর বদমাইশি সব আমি ফাঁস করে দেব। তোর তাতে ঘেঁচু, সত্যি পড়ার জন্য লোকে সংবাদপত্র পড়বে, গল্প পড়বে কোন দুঃখে? গল্পের গরুকে গাছে চড়িয়ে লেখকের সার্থকতা, পাঠকের সুখ। সারাদিনের কচকচানি থেকে বেরিয়ে একটু খুশির রেশ নিয়ে গল্প শেষ করতে পারলে স্ট্রেস কমবে মানুষের, সেটা জেনেই পাঠকরা তোর গল্প পড়ে। মানুষের আবেগ নিয়ে তুই ছিনিমিনি খেলছিস রাজু। যে কথাগুলো নিজেই বিশ্বাস করিস না, এরকম কন্ট্রাডিক্টরি কথা তুই লিখবি কেন? গুটিকয় মানুষের মহত্ব মানুষের সামনে তুলে ধরে তুই লোকের কাছে কি বার্তা দিতে চাইছিস রাজু? বার্তা নয়, স্রেফ এই জন্য লিখিস যাতে ওই লাইনগুলো পড়তে পড়তে আবেগে থম মেরে যায় পাঠকের বুক। আগুন দুপুরে বন্ধ ঘরে অথবা ট্রেনের কামরায় গল্প পড়তে গিয়ে মানুষের বুকের ভেতর নোনা জলের বৃষ্টি নামে। অমাবস্যার অন্ধকারের গভীরতা অথবা চাঁদের জ্যোৎস্নার স্নিগ্ধতা তুচ্ছ হয়ে যায়। তুই প্রেমের গল্প লিখিস রাজু, কোনো অধিকার আছে তোর প্রেম নিয়ে লেখার? প্রেমের দাপাদাপি অথবা বিরহের শূন্যতা প্রত্যক্ষ অভিজ্ঞতা ছাড়া কেউ উপলব্ধি করতে পারে? অন্যের চোখ দিয়ে সব কিছু দেখিস বলেই তোর লেখা তেমন করে ঝড় তোলে না সংখ্যাগরিষ্ঠ পাঠকের মনে। লাইক পাস না তো? 1000 লাইক পেয়েছিস কোনো দিন রাজু? পেয়েছিস 1500? পেয়েছিস 2000? তাও পেয়েছিস 3000? পাসনি তো, পাবিও না কোনো দিন। উল্টে দিন দিন লাইক কমেন্ট সব কমতে থাকবে তোর, হারিয়ে যাবি তুই, ফুরিয়ে যাবি। আর্নেস্ট হেমিংওয়ে একসময় লিখতে না পেরে আত্মহত্যা করেছিলেন, আর তুই বলছিস পাঠকরা তোকে বিদায় জানালে তাতে তোর কিচ্ছু যায় আসে না? তুই কি রে, তোর কি মন বলে কিছু নেই? লোকে তাহলে ঠিক কথাই বলে বল? বেশি বেশি জ্ঞান দিচ্ছি আমি? নিজে কি করেছিলাম সৃজনদার সাথে তুই জানিস না? বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল আমাকে, আর সৃজন তখনও বেকার। তাছাড়া আমি তো কখনো কোনো কমিটমেন্ট করিনি সৃজনের কাছে। তুই আমাকে দোষী করলি রাজু? আমার জন্য সৃজন আঁকা ছেড়ে দিয়ে তড়িঘড়ি চাকরিতে ঢুকে পড়ল, কিন্তু তখন তো আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, কার্ড ছাপানো পর্যন্ত কমপ্লিট হয়ে গিয়েছিল। লম্বা লম্বা শিল্পীর মতো আঙুল ছিল সৃজনের, বড় শিল্পী হতে পারত সৃজন। গঙ্গার ধারে বসে তুই ওর আঙুল নিয়ে কোনোদিন খেলা করেছিলি বুঝি? তা তোর যখন এতই পছন্দ ছিল, তুই নিজেই ওকে বিয়ে করলে পারতিস। সৃজন এখন অফিসে জিএম এর 5 সার্ভেন্ট, ও আর কোনোদিন শিল্পী হতে পারবে না। আমাদের অবস্থা কেমন জানিস রাজু? বেকার থাকলেও জ্বালা, আর চাকরি পেলেও যন্ত্রণা। একদম ঠিক কথা রাজু, যা বলেছিস। গরিব আর ভীতুদের সবেতেই সমস্যা। আমাদের পেছনে ডাকলে অমঙ্গল, আর সামনে ডাকলে সর্বনাশ। বিয়ে না হলে টেনশন, আর বিয়ে হলে ক্রাইসিস। বিয়ে না হলে অস্তিত্ব সংকট, আর বিয়ে হলে নিজের পরিচয় গড়ে তুলতে না পারার হাহাকার। লিখতে লিখতে একদিন ঠিক করে দেখাতে পারবি বলছিস? মরা মরা বলতে বলতেই তো মুখ দিয়ে রাম বেরোয় একদিন। থ্যাংক ইউ বলতে বলতেই কৃতজ্ঞতা জেগে ওঠে। কাকু বলেছে তোকে? পারবি রাজু একটা হতদরিদ্র বাচ্চার দায়িত্ব নিতে, তাকে মানুষের মতো মানুষ করে তুলতে? কলকাতায় চলে আসবি রাজু? তুই আসছিস রাজু? দিন সত্যি? কলকাতার হেড অফিসে তো ট্রান্সফার হয়ে গেছে। ওয়েলকাম রাজু। দেখিস আমরা সবাই মিলে এমন একটা প্রতিষ্ঠান গড়ে তুলব যেখানে অভাগাদের জন্য করুণার সাগর স্বমহিমায় তরঙ্গ তুলবে। রাতও যে ফুরিয়ে এলো রাজু, নতুন ভোরের আলোতে পাখির দল কিচির মিচির করছে। অদ্ভুত একটা শিহরণ জাগছে মনে। তোর সেই আবৃত্তিটা যেন খুব কাছ থেকে শুনতে পাচ্ছি। যাবার দিনে এই কথাটি বলে যেন যাই, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই।
এই জ্যোতির সমুদ্র মাঝে যে শতদল পদ্মরাজে, তারই মধু পান করেছি, ধন্য আমি তাই। যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন যাই। গল্পটি যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।